2026 সালের প্রথম 6 মাসে দেশের অপতথ্যের বিস্তার নতুন মাত্রা পেয়েছে। রাজনৈতিক দল ও ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি অপতথ্যের লক্ষ্যবস্তু বিএনপি ও তারেক রহমান। শুধু তাই নয়, নতুন সরকারের মন্ত্রিপরিষদ, সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় সংসদকেও ঘিরেও ছড়ানো হয়েছে অসংখ্য বিভ্রান্তিকর তথ্য। একই সঙ্গে এআই, ডিফেক ও সার্কাজম পেজের অপব্যবহারের বদলে যাচ্ছে অপতথ্যের ধরন। চলুন দর্শক, ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের 6 মাসের বিশ্লেষণ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিচ্ছি। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের গত 6 মাসের বিশ্লেষণে দেখা যায়, রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে বিএনপিকে ঘিরে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত দলটিকে নিয়ে শনাক্ত হয়েছে 329টি অপতথ্য, যার প্রায় 80%ই নেতিবাচক উপস্থাপনা। একই সময়ে একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি অপতথ্যের লক্ষ্যবস্তু তারেক রহমান। তাকে নিয়ে শনাক্ত হয়েছে 223টি অপতথ্য, যার প্রায় 85%ই নেতিবাচক। তবে বছরের প্রথম 3 মাসের তুলনায় দ্বিতীয় 3 মাসে রাজনৈতিক অপতথ্যের হার কমেছে। বিশেষ করে তারেক রহমানকে ঘিরে অপতথ্য 222টি থেকে নেমে এসেছে মাত্র একটিতে। ওদিকে অপতথ্যের শিকার হয়েছে বিএনপি সরকারের মন্ত্রিপরিষদও। গত 6 মাসে সরকারকে ঘিরে 305টি এবং মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে 126টি অপতথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে নিয়ে সবচেয়ে বেশি 35টি অপতথ্য প্রচার করা হয়েছে। এছাড়া সরকারের আরও অন্তত 17 জন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টাকে ঘিরেও ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর তথ্য। আবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও পদধারীরাও ছিল অপতথ্যের লক্ষ্যে। জাতীয় সংসদের স্পিকারকে নিয়ে শনাক্ত হয়েছে 12টি অপতথ্য। একই সময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে ঘিরে 96টি অপতথ্য ছড়ানো হয়েছে, যার মধ্যে সেনাপ্রধানকে নিয়ে ছিল 21টি। পাশাপাশি বাংলাদেশ পুলিশকে ঘিরে শনাক্ত হয়েছে 86টি অপতথ্য, যেখানে আইজিপি সহ শীর্ষ কর্মকর্তাদের নিয়েও ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর তথ্য। এখানেই শেষ নয়, অপতথ্যের ধরনেও এসেছে বড় পরিবর্তন। 6 মাসে 504টি এআই তৈরি কন্টেন্ট, 374টি সার্কাজম পেজের পোস্টকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার এবং 38টি ডিফেক কন্টেন্ট শনাক্ত করেছে রিউমার স্ক্যানার। দেশের ভেতরে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউব ছিল অপতথ্য ছড়ানোর প্রধান মাধ্যম। অন্যদিকে দেশের বাইরেও ভারতের কিছু গণমাধ্যম বাংলাদেশকে জড়িয়ে অন্তত 17টি অপতথ্য প্রচারের নজির পাওয়া গেছে। দর্শক, চলতি বছরের প্রথম 6 মাসের চিত্র বলছে, অপতথ্য এখন আর শুধু রাজনৈতিক প্রচারণায় সীমাবদ্ধ নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে শুরু করে আন্তর্জাতিক ইস্যু, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কন্টেন্টও অপতথ্য ছড়ানোর বড় হাতিয়ার হয়ে উঠেছে। তাই যে কোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করার আগে নির্ভরযোগ্য সূত্রে যাচাই করে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, 71। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। এ নিয়ে আমরা আলোচনায় যাব। ফজলত বাবুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। একটা পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের গত 6 মাসের বিশ্লেষণে দেখা যাচ্ছে, রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে বিএনপিকে ঘিরে এবং জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই দলটি নিয়ে শনাক্ত হয়েছে 329টি অপতথ্য, যার 80%ই নেতিবাচক। এবং এই বিষয়গুলোতে আমরা যে পরিমাণ আমাদের প্রধানমন্ত্রীকে জড়িয়ে যত ধরনের মন্তব্য দেখতে পাচ্ছি, এছাড়া মন্ত্রিপরিষদ, সেনাবাহিনী, পুলিশ এবং জাতীয় সংসদকে ঘিরেও অসংখ্য বিভ্রান্তিকর তথ্য গত 6 মাসে ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমত এই বিষয়গুলো নিয়ে আপনার মতামতটা জানতে চাই, যে আসলে এই ধরনের পরিস্থিতি তৈরি করলে কার আসলে কতটুকু লাভ? ধন্যবাদ 71 টিভিকে আমাকে সংযুক্ত করবার জন্য। দেখুন, আপনার প্রশ্নের উত্তরে যদি আমি আসি, সেটা হচ্ছে কি, যে এখন এই সোশ্যাল মিডিয়া চলছে। এই সোশ্যাল মিডিয়ায় একটা হাইপ চলে, অনেক ধরনের কথা আসে, কথার পিঠে কথা আসে, অনেক তথ্য আসে, অনেক ভিডিও এখন এআই যুক্ত হয়, এআই দ্বারা ভিডিও বানানো হচ্ছে এবং একদম সেম চেহারা দিয়েও করা হচ্ছে। আমাদের একটা ঘটনা আমার মনে আছে, এইটা গত মাসে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হওয়ার পর ট্রাকে 4 জন ফরিদপুর এলাকায় 4 জন নিহত হলো। এটা নিয়ে এলাকাবাসী রাস্তা অবরোধ করলো। এইটাকে একটা নিউজ করা হলো, প্রথম আলোর ট্যাগ দিয়ে নিউজ করা হলো। আসলে প্রথম আলোর না, এটা যে এখানে
বিএনপির লোকেরা চাঁদাবাজি করেছে ট্রাকের জন্য, এই জন্য এই মিছিলটার ভিডিওটা দেওয়া হয়েছে ওই সময়ের। আপনার মনে আছে যে মেট্রো রেলের একটা ভুয়া নিউজ এসেছিল, মেট্রো রেল বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা খবর আপনার মনে আছে যে নারায়ণগঞ্জের এক নারী মেয়র মুক্তি পাওয়ার পর একটা নিউজ বের হলো যে বিএনপির সাথে তার সমঝোতা হয়ে গেছে, সে বিএনপিতে যোগ দিচ্ছে। এরকম শতাধিক কি, আপনি যে প্রশ্নটা করেছেন লাভ কাদের হচ্ছে, আসলে বাংলাদেশ তো একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এআই সারা পৃথিবীকে এখন একটা প্ল্যাটফর্মে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেটার জন্য বাংলাদেশ এখনো তৈরি নয়। আমরা সংসদে কথা তুলেছি, একটা আইনও পাশ হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে, এবং সেক্ষেত্রে সেখানে সবার স্বার্থ কিভাবে দেখা যায়, সকল শ্রেণী পেশার মানুষকে কিভাবে এই যে এই কবল থেকে মুক্তি দেওয়া যায়, সেটা নিয়ে একটা আইন তৈরি হচ্ছে। সে আগামী দিনে হয়তো এটা গেজেট আকারে চলে আসবে। এর মাধ্যমে বিএনপিকে অনেক ডাউনগ্রেড করার চেষ্টা হয়েছে। এর সাথে কেউ কেউ বলেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারও জড়িত ছিল। আমি এটা মানতে চাই না, তবে এইটুকু বলতে চাই, সেটা হচ্ছে যে বিএনপিকে আজকে নতুন ডাউনগ্রেড। আমার একটা ছোটবেলার একটা কথা মনে আছে, ঠিক ছোটবেলা না, কলেজ জীবনে। আমি তখন ঢাকা সিটি কলেজে পড়ি, থাকি হচ্ছে ক্যান্টনমেন্টে, ঢাকা ক্যান্টনমেন্টে, বড় ভাইয়ের বাসায়। এই এলাকাটা ছিল আওয়ামী অধ্যুষিত। তো 90-এর নির্বাচনের সময় একটা গুজব উঠলো কি, সংসদ নির্বাচনে 91, যে বিএনপির লোকেরা ছড়াই দিল যে ম্যাডাম খালেদা জিয়ার চোখ আসলে আসল চোখ নয়, এটা লাগানো চোখ, এটা ছড়াই দিতে হবে। তাহলে তখন এক ধরনের গুজব ছড়ায়। আর এই সময়ে যে গুজবটা, এটা আরো মারাত্মক। আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি সবচেয়ে বেশি গুজবের শিকার হয়েছেন। শুধু তাই নয়, তার পরিবার এবং তার সন্তানদেরকে নিয়েও বাজে গুজব এসেছে। এগুলো থেকে আসলে প্রতিপক্ষ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে। কিন্তু দিন শেষে কি জানেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই 2-3টা জিনিস করে বড় হয়। এর মধ্যে ফুটবলে লাথি মেরে কেউ না কেউ জীবনে বড় হওয়ার আগে, কেউ না কেউ 1 লাইন 2 লাইন কবিতা লেখে, আর কেউ না কেউ রাজনীতি সম্পর্কে কোনো না কোনো পরামর্শ, যেটাকে আমরা লোকাল ভাষায় বলি যে নলেজ, আরেকজনকে দেওয়ার চেষ্টা করে। এই বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ খুবই রাজনীতির একটা উর্বর জায়গা। এখানে মানুষ কিন্তু সবসময় খুবই সচেতন। যখনই দেখবেন তত্ত্বাবধায়ক সরকার এসেছে, এই নির্বাচনগুলো এদেশে কিন্তু এটা গ্রহণযোগ্য রূপ নিয়েছে। আপনি দেখেছেন যখনই অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, তখনই দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু রাষ্ট্র পরিচালনার ভার নিয়েছে। তো কাজেই এই গুজবগুলা কিছুদিন মার্কেট তৈরি করে, কিন্তু এটা দিন শেষে থাকে না। আর এখন যে এআই এর যুগে এটা আরো দ্রুত ছড়ায়। কিন্তু দেখুন, এই যে কতগুলা স্ক্যানার বের হয়েছে ইতিমধ্যে, আপনি নিজেই সেগুলোর নাম বলতেছিলেন, যেমন একটা হিউমার স্ক্যানার, ফ্যাক্ট চেক, অনেক ধরনের আমাদের চলে এসেছে ইতিমধ্যে। কাজেই কিন্তু এই যে চলে আসার আগেই আমরা যে সাময়িকভাবে কিছু সিদ্ধান্ত নিই, এবং সেই সিদ্ধান্তগুলো থেকে আমরা যখনই একটা করে মানে কি বলবো, স্বল্পকালীন মেয়াদে আমরা যখন একটা করে স্বল্পকালীন সিদ্ধান্ত নিয়ে সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই জায়গাগুলো থেকে দিন শেষে, হ্যালো জি, আমি শুনতে পাচ্ছি, বলুন। জি, এই জায়গাগুলোতে কিন্তু দিন শেষে লাভবান হয় বিরোধী রাজনৈতিক দলেরা। জনাব ফজলুল বাবুল, আমি এই জায়গাটাতে আরেকটা যে দিকে একটু দৃষ্টি আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে এই যে অপতথ্যগুলো ছড়াচ্ছে, সরকারের নামে যখন এই ধরনের অপতথ্য ছড়ায়, সাধারণ মানুষ হয়তো বিভ্রান্ত হচ্ছে। হয় যারা শহরে আছেন বা এইসব বিষয়ে যারা জানেন, তারা হয়তো জানেন যে ফ্যাক্ট চেক কোন প্রতিষ্ঠান করছে, কোথা থেকে গেলে আসলে সঠিক তথ্যটা পাওয়া যাবে। কিন্তু আমরা যদি আরো বড় পরিসরে চিন্তা করি, পুরো বাংলাদেশের কথাটা তুলে ধরি, কতজন মানুষ আসলে ফ্যাক্ট চেক করতে জানে, কতজন মানুষ আসলে মনে করেন যে এই বিভ্রান্তি থেকে নিজেদেরকে আসলে সমাধান করতে পারে। দিন শেষে তো তাদের মানসিকতার উপর একটা প্রভাব থেকেই যাচ্ছে নেতিবাচক। এটা নিয়ে কি করার আছে? আমি যেটা বলেছি আপনাকে, যে আমরা কিন্তু সংসদেও এটা নিয়ে শুধু ওই
সাইবার সিকিউরিটি অ্যাক্টে বা আইনই আমরা করছি না, আমরা কিন্তু পাশাপাশি এই অপতথ্যগুলোকে কিভাবে আমরা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এটাকে আমরা সোশ্যাল মিডিয়াগুলোর সাথে লিঙ্ক আপ করতে পারি, যে আফটার স্ক্যানার দ্য নিউজ উইল গো, এই টেকনোলজির সন্ধানে আমরা আছি। এবং আপনি যেটা প্রশ্ন করেছেন যে এটা তো আসলে সমাজে ক্ষতি করছে, হ্যাঁ সমাজে ক্ষতি করছে, সাময়িক উত্তেজনা তৈরি করছে, কিন্তু দিন শেষে ওই যে আমি যে কথাটুকু আপনাকে বললাম, বাংলাদেশের মানুষ কিন্তু দিন শেষে খুবই সচেতন। তারা ঠিকই জানেন যে এই দেশের কে কি করছে। আমি যদি খুব ভালো সুন্দর সুন্দর কথা বলি আপনাকে, হ্যাঁ, কিন্তু গ্রামের মানুষ যদি বোঝে যে আমি তাদের অধিকারে হাত দিয়েছি, তাদেরকে অত্যাচার করছি, ওই 5 বছর ডেমোক্রেসিটা যদি চলে, 5 বছর পর তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিবে আমার ব্যাপারে। এবং মানুষ কিন্তু এখন সবই জানে, বোঝে। কাজেই আপনি জানেন এই যে একটা হুট করে একটা নিউজ আসলো, আমি দেখলাম ওই দিন, যে কি তারেক রহমান ছেঁড়া কাপড়, ছেঁড়া জুতা এবং ছেঁড়া জামা পরে ঘুরছেন। এটা পরে ফ্যাক্ট চেকে দেখা গেল যে না, দিস ইজ নট রং, রাইট। সো কিন্তু যারা আসলে মিনিমাম একটু জ্ঞান রাখেন, তারা কিন্তু এটা বুঝতেই পারেন যে না, এটা হওয়ার কথা না। ফজলুল বাবুল, আমি আরেকটা বিষয় এখানে তুলে আনতে চাই। ঠিক আগামীকাল আমাদের এখানে অতিথি হয়ে এসেছিলেন বিএনপির ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল ইসলাম। তার সাথেও কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা কথা হচ্ছিল। আমরা যে পরিমাণ অপতথ্য তার বিষয়ে আমরা ছড়াতে দেখেছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম আইন শৃঙ্খলা থেকে শুরু করে এই যে কারো বিরুদ্ধে অপতথ্য ছড়ালে কী ধরনের পদক্ষেপ নিতে হয় এবং কী ধরনের সমাধান তিনি পেয়েছিলেন, সেই বিষয়টি তার কাছে জানতে চেয়েছিলাম। কিন্তু তিনি কিন্তু বলেছিলেন যে এখন পর্যন্ত ঠোস কোনো পদক্ষেপ কিন্তু তার নেওয়া সম্ভব হয়নি বিষয়টি নিয়ে। আপনি সঠিক বলেছেন। আপনি, উনি কেন, আমি নিজেও হয়েছি। আমি নিজে জীবনে মতের আইটেম কোনটা আমি জানি না। আমি দেশের বাইরে 16 বছর থাকবার পর আলহামদুলিল্লাহ নেভার ইভেন স মানে হুইস্কি কি আর কি কি, এগুলোর মধ্যে ডিফারেন্স কি, কোনটা কি, কোনটা কোন লেভেল, এটা আমি জানি না। কিন্তু আমাকে নিয়ে ওই এক হাতে একটা মদের আরেক হাতে একটা দিয়ে যে এগুলো করা হয়েছে, তো দিন শেষে সেগুলো টেকেনি। তো আপনি সঠিক বলেছেন। আমি যখন পুলিশের কাছে যেতে গিয়েছি, থানায় বলেছি, ওনারা বলেছেন একটা অভিযোগ দেন, কিন্তু এগুলো তো এখানে হবে না, এগুলো জেলা কি ডিবি অফিসে যাইতে হবে। আমি ডিবি অফিসে গিয়েছি এবং সেখানে প্রায় 2-4 ঘন্টা ওয়েট করেছি। তখন তারা বলেছেন যে এগুলো এখন হরহামেশা হচ্ছে, এগুলো কি করে নিব। তাই আমি বললাম, ভাই আমি মামলা করতে চাই, আমার যার যার উপর এর উপর সন্দেহ আছে, আপনারা এটা লিঙ্ক দেখেন। তো তারা বলে এটা এই মামলাটা রাজশাহীতে নাই, বিভাগীয় হতে। তো কাজে এই জিনিসগুলোর আসলে সবাই কম বেশি এটার কি বলবো, এটার শিকার হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী প্রযুক্তির যে সক্ষমতা সেটি নিয়ে আরো কাজ করা দরকার? এটা নিয়ে আমরা কাজ করছি, এটা নিয়ে আইন প্রণয়ন হচ্ছে এবং এটা নিয়ে টেকনোলজিক্যাল কি সাপোর্ট দিয়ে আমরা এটাকে শুরুতেই ব্লক করতে পারি, যাতে এটা মানে মানুষের সামনে না আসে। এরকম ব্যবস্থাগুলো সরকার নিচ্ছে এবং এটা সংসদে আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে ব্যাপারে। এই তো আপনি আপনার নিজের অভিজ্ঞতা তো সাথে যুক্ত করে বললেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যদি বা যাদেরকে এই বিষয়ে আমাদের কাছে নিরাপত্তা চাইতে যাওয়ার কথা, সমাধান চাইতে যাওয়ার কথা, তারাই যদি এই বিষয়ে নিশ্চিত না হয়, সক্ষম না হয়, তাহলে সেই বিষয়টা নিয়ে আসলে আরো দ্রুত কাজ করা উচিত না? কারণ প্রতিনিয়ত প্রযুক্তি যেভাবে এগিয়ে যাচ্ছে, তার সাথে অপতথ্যগুলো যত পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে, অনেকটা ব্যবসায়িক অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। আমি চাইলেই আপনার বিরুদ্ধে টাকা দিয়ে কোনো একটা প্রতিষ্ঠানের জন্য এই গুজবগুলো নিতে পারছি। আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু বিষয় কি জানেন, যে আপনার সবই এমন ভঙ্গুর অবস্থা বিগত 17 বছর, আপনি কোন দিকে তাকাবেন? আমি এই যে কালকে সংসদ শেষ করে আমি ট্রেনে উঠে এখন আমার গ্রামের এলাকায় কেন এসেছি, বৃষ্টি, মাটির ঘর পড়ে যাচ্ছে, মানুষের থাকবার জায়গা নেই, পানিতে সমস্ত বীজতলা নষ্ট হয়ে গেছে, মানে যেগুলো আমরা গ্রামের ভাষায় বলি বিছন। কৃষকের যেগুলো আমরা একটা বিটুইন বোরো অ্যান্ড আমন দের ইজ অ্যানাদার, সেটার নাম হচ্ছে বর্ষালি ধান। তো ওই বর্ষালি ধান যারা লাগিয়েছিল এগুলো প্রায় শেষের দিকে, তো এগুলো দেখলাম ক্ষয়ক্ষতির জন্য 2 ইউনিয়নের। তো এইটা আগে জরুরি না আপনার ওইটা? তো বাংলাদেশের এরকম সরকার, বিএনপি সরকার যখন ক্ষমতা নিয়েছে বা দায়িত্ব নিয়েছে, পরিচালনা ভার নিয়েছে, এতগুলো ইস্যু
আর্থিক ইস্যু, ব্যাংকিং সেক্টর ইস্যু, ঋণ খেলাপি ইস্যু, মানুষের নিরাপত্তা ইস্যু, একটা গণ অভ্যুত্থানের পর একটা দেশ অস্থিতিশীল থাকে, সেখান থেকে আপনি জানেন মবিজমের ইস্যু ছিল, এই যে আপনার হামলা করা, বিভিন্ন এই কি বলে মাজারে হামলা করা, বাউলদের উপর একটা আসা, দেশের সংস্কৃতির উপর, নারীদের ফুটবল খেলতে দিবে না, একটা অস্থিতিশীল একটা দেশে সময়ে বিএনপির দায়িত্ব। এর মাঝে আমরা দীর্ঘদিন ধরে সেই বিভিন্ন ইন্টারিম গভর্নমেন্টের যে আইনগুলো, অধ্যাদেশগুলো, সেগুলোতে আইনে পরিণত করা, এরপর জুন মাস চলে এসছে, বাজেট অধিবেশন করলাম, তারপর এই প্রায়োরিটিটা। এখন আপনার স্বাস্থ্য জরুরি, স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। ফজলুর বাবুল, আমি বুঝতে পেরেছি আসলে একটা নতুন সরকারের জন্য অনেকগুলো চ্যালেঞ্জই বরাবরের সময় পর্যন্ত থাকে। তারপরও তথ্য যখন আমরা দেখছি যত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, সেই জায়গায় আপনি মনে করেন না এই জায়গাগুলোতে আরো বেশি কঠোর হওয়া উচিত? কারণ দৃষ্টান্তমূলক একটা শাস্তিও কিন্তু আমরা দেখলাম না গুজব বা আপাতত ছড়ানোর জন্য। দ্রুত কাজ করছি, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ। কারণ আমাদের তো ওই যে বললাম, স্বাস্থ্যটা আগে দরকার। মানুষ মরে যাচ্ছে, হামে মানুষ বেঁচে মারা যাচ্ছে, কৃষকেরা সুইসাইড করছে, এখন এইটা তো টপ প্রায়োরিটি। তো এর পরবর্তীতে আমরা অলরেডি সংসদে আলোচনা করেছি, ইনশাল্লাহ আমি মনে করি এই জুলাই অথবা ম্যাক্সিমাম বাই সেপ্টেম্বর আমাদের মনে হয় এই সোশ্যাল মিডিয়াগুলো সম্পূর্ণভাবে আমাদের আমরা আশা করব সেই অনুযায়ী যাতে হয়, যাতে করে একটি ইতিবাচক প্রভাব আমরা দেখতে পারি সাধারণ মানুষের উপর এবং এই পরিস্থিতির উপর। ধন্যবাদ ফজলে হুদা বাবুল, সময়টুকু দেওয়ার জন্য। বেশ কিছু তথ্য পেলাম আপনার কাছে, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনা ছিলেন বিএনপির দলীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবু। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ক্ষেত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন রিমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১ সাথে।